সো গতদিন আমরা হলো আমাদের ফ্লেক্সারাল ডিজাইন অফ বিম সেটা হচ্ছিল মোটামুটি শেষ করলাম। তো আজকে আমরা শেয়ার ডিজাইন অফ আরসি বিম সেটা অ্যাকচুয়ালি শুরু করব। তো শুরু করার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হলো আমাদের এখানে নামের এখানে দেখো যে আমাদের ইউএসডি মেথড আছে। সো আমরা হলো যখন বিম ডিজাইন দেখছি, সো বিম ডিজাইনের ক্ষেত্রে আমরা ডাব্লিউএসডি প্লাস হচ্ছিল ইউএসডি দেখছি। বিম বলতে হচ্ছিল, আমি বলতেছি ফ্লেক্সার যেটা সেটা। সো আমি হচ্ছিল ডাব্লিউএসডি পার্টটা কভার করছি, আর তোমাদের মনিরুল ইসলাম স্যার হলো ডাব্লিউএসডির এই পার্টটা কভার করছে। তো এখন হলো শেয়ার ডিজাইন যখন আমরা দেখব, শেয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছিল ইউএসডি মেথডটা দেখব বেসিক্যালি এটা। সো এই পার্টটা অ্যাকচুয়ালি আমি নিচ্ছি। সো এখানে ডাব্লিউএসডি এর সাথে গুলাই ফেলার দরকার নেই, আমি এখন থেকে যেগুলো পড়াবো সবই হচ্ছিল ইউএসডি মেথডে চলে যাবে। সো ডাব্লিউএসডি মেথডে শুধু একটা পার্ট আমাদের এখানে সিলেবাসে আছে, সেটা হচ্ছিল বিমের ফ্লেক্সারাল ডিজাইনটা। আচ্ছা, তো আমরা শেয়ার ডিজাইনে যাওয়ার আগে আমরা একটু জেনারেল কিছু কথাবার্তা বলে নিতে হবে যে আসলে শেয়ার কি জিনিস বা শেয়ার কিভাবে ফিল হয়, কিছু জেনারেল জিনিস। তো আমাদের জেনারেলি একটা বিমের ভিতরে কি কি টাইপের রিইনফোর্সমেন্ট থাকে তোমরা সবাই আশা করি জানো, তারপরে জাস্ট আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য রাখছি। একটা হলো যে মেইন রিইনফোর্সমেন্ট, মেইন রিইনফোর্সমেন্ট বা এটাকে আমরা অনেক সময় লং রিইনফোর্সমেন্ট বলি। সো মেইন রিইনফোর্সমেন্ট বা লং রিইনফোর্সমেন্ট এটা বেসিক্যালি হলো আমাদের দেওয়া হয় ফ্লেক্সারাল ডিজাইনের থেকে আসে, যে ফ্লেক্সারের জন্য যে পরিমাণ রিইনফোর্সমেন্ট প্রয়োজন, এবং এটা আমাদের দেখানো আছে হচ্ছিল মেইন বারটা বটমে। আরেকটা থাকে হচ্ছিল টপ স্টিল, যেটা এখানে দেখতে পাচ্ছ। সো টপ স্টিলটা আমরা বলছিলাম যে এটাকে হ্যাঙ্গার বার হিসাবে আমরা ইন জেনারেল ইউজ করি, বাট আমরা এটাকে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট হিসেবেও দিতে পারি যখন হলো এটা ডাবলি রিইনফোর্সড বিম হবে। সো আমাদের দুই টাইপের রিইনফোর্সমেন্ট থাকে, একটা মেইন রিইনফোর্সমেন্টটা যে নিচে বটমে একটা থাকে, টপে একটা থাকে। আর এই রিইনফোর্সমেন্টের বাইরে আমাদের হচ্ছিল কিছু রেক্টেঙ্গুলার শেপের রিইনফোর্সমেন্ট দিতে হয় ভিতরে, যেটার কাজ হলো এই চারটা রিইনফোর্সমেন্টকে একসাথে ধরে রাখা। এটা তার একটা কাজ, বাট তার স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে তার কাজ হচ্ছিল শেয়ার নেওয়া, যেটা আমরা এখন ধীরে ধীরে আর কি শিখবো। এই বারটাকে আমরা জেনারেলি বলি স্টিরাপ অথবা লিঙ্ক বার। সো এই কয়েক ধরনের রিইনফোর্সমেন্ট আসলে থাকে। সো লেফট সাইডের ফিগারে তোমাদের দেখো প্রতিটাই ব্যাখ্যা করা আছে, যেটা হ্যাঙ্গার বার বা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট হইতে পারে যদি ডাবল রিইনফোর্সড হয়, শেয়ার রিইনফোর্সমেন্ট থাকে, ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট থাকে। এই কয়েক ধরনের রিইনফোর্সমেন্ট বেসিক্যালি আমাদের একটা জেনারেল আরসি বিমের ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন কথা আসতে পারে যে আমরা ফ্লেক্সারাল ডিজাইন বা শেয়ার ডিজাইন যে করি কেন আসলে করতেছি, বা আমরা যদি শেয়ার রিইনফোর্সমেন্ট না দেই তাহলে আসলে কি হবে। তো শেয়ার রিইনফোর্সমেন্টের ব্যাপারটা এরকম যে ধরো আমাদের একটা বিম আছে যেটাতে আমরা কোনো শেয়ার রিইনফোর্সমেন্ট হয়তো বা দেই না, শুধুমাত্র ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা জিনিসটাকে ডিজাইন করছি, তাহলে আসলে কি হবে সেটা আমাদের একটু আসলে বুঝতে হবে ফার্স্টে। তো আমরা ফার্স্টে একটু একটা ভিডিও দেখে আসি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করো। This video shows a reinforced concrete beam তোমরা কি শুনতে পাচ্ছ সাউন্ড? জি স্যার। containing no shear links being tested in bending. The specimen is made from concrete containing regular Portland cement. The rebar is regular reinforcing steel. The loading diagram shows the beam subject to 4-point bending. The testing rig is now starting to apply vertical loads to the specimen, and the beam starts to deflect. Then quite suddenly we have an explosive failure near a support.
This is what we call a shear failure, and it is something that we always want to avoid. If we slow down the footage, here is that failure again. Look how sudden it is. Now remember, this is a beam in which we have left out the shear reinforcement, and this is the consequence. The graph initially shows a linear relationship between applied load and vertical displacement at midspan, and then all of a sudden there is that brittle shear failure. Remember how sudden it is, and ensure that you avoid the possibility of such failure in practice. সো আমরা ভিডিওতে যেটা অ্যাকচুয়ালি দেখলাম যে যদি আমরা কোনো শেয়ার রিইনফোর্সমেন্ট না প্রোভাইড করি তাহলে খুবই আসলে সাডেন একটা ফেলিওর হচ্ছে, এবং ফেলিওরটা হচ্ছে হলো আমাদের সাপোর্টের কাছাকাছি, কারণ হচ্ছিল এখানে আসলে শেয়ারের ভ্যালুটা বেশি হয়। এটা আমরা একটু পরে আলোচনা করবো যে লোকেশন কোনটা হইতে পারে। তো যেটা মেইনলি এখান থেকে বোঝার বিষয় সেটা হচ্ছে হলো যে ফেলিওরটা হচ্ছে সেটা খুবই সাডেন হবে, তোমাকে কোনো ধরনের আগে থেকে ওয়ার্নিং দিবে না যে সেটা ফেল করে যাচ্ছে। আর এখানে যে ক্র্যাক গুলো হয়, ক্র্যাক গুলো জেনারেলি হচ্ছে এরকম ডায়াগোনাল টেনশন মোডে হয়। সো ডায়াগোনাল টেনশন হওয়ার কারণটা তোমরা হয়তো বা কিছুটা জেনে আসছো। সো আমি যদি এখান থেকে ছোট একটা ব্লক চিন্তা করি যে এখানে কি কি ফোর্স কাজ করতেছে, তাহলে আমরা দেখতে পারি যে এখানে আসলে শেয়ার ফোর্স কাজ করবে এই ডিরেকশন এবং এই ডিরেকশনে। তো এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে যাচ্ছে, আমাদের এরকম একটা ক্লকওয়াইজ শেয়ার ইন্টারনালি আবার জেনারেট হবে, যাতে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকে। সো এই দুইটা শেয়ার অ্যাকচুয়ালি মিলে একটা রেজাল্টেন্ট ফোর্স তৈরি করবে এটার উপরে, আর এই দুইটা শেয়ার ফোর্স মিলে আসলে একটা রেজাল্টেন্ট ফোর্স তৈরি করবে। এই যে রেজাল্টেন্ট ফোর্স গুলা, এটা আসলে টেনসাইল ফোর্সের মতো কাজ করতেছে। দেখো এটাকে এইদিকে টানতেছে, এটাকে এইদিকে টানতেছে, ফলশ্রুতিতে এখানে দেখা যাচ্ছে যে একটা ক্র্যাক তৈরি হচ্ছে। আমরা সবাই মোটামুটি জানি যে কংক্রিট হচ্ছে হলো টেনশনে দুর্বল। সো আমি যদিও শেয়ার ফোর্স অ্যাপ্লাই করতেছি, বাট ফেলিওরটা হচ্ছিল বেসিক্যালি হচ্ছিল ডায়াগোনাল টেনশন টাইপের। সো এটাকে ডায়াগোনাল টেনশন ক্র্যাক বলে ইন জেনারেল। সো এই টাইপের ফেলিওর হবে যদি আমি কোনো শেয়ার রিইনফোর্সমেন্ট না দিই। তো এটা আমরা কখনোই আসলে অ্যাকসেপ্টেবল না, এটা জাস্ট টেস্ট পারপাসে হয়তো আমরা করতে পারি, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে আমরা কি করব, আমরা সবসময় যেটা করব, যে ধরনের মেইন রিইনফোর্সমেন্ট যখন দিব তার সাথে অবশ্যই কিছু শেয়ার রিইনফোর্সমেন্ট দিব। শেয়ার রিইনফোর্সমেন্ট দিলে লাভ কি, এই যে যখন এখানে টেনশন আসবে সেই টেনশনের পার্টগুলা হচ্ছে এই রিইনফোর্সমেন্ট গুলো নিলে আর এই ক্র্যাকটা ওপেন হবে না, ফেলও করবে না, সাডেনলি ফেল করবে। ফেল অবশ্যই করবে এক সময়, আর সাডেনলি ফেল করবে না। সো আমাদের সবসময় কিছু শেয়ার রিইনফোর্সমেন্ট দিতেই হবে। যদি আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলে আসলে কি হয়, প্রোভাইড করলে দেখা যায় যে ফেলিওরটা এত বেশি সাডেন হবে না। তো আমরা যদি আরেকটা ভিডিও একটু দেখি, আমি ফার্স্টে কিছু কনস্ট্রাকশন পার্ট আছে সেগুলো কেটে দিচ্ছি আপাতত। সেটা হলো লোড দেওয়া শুরু করছে, এখান থেকে দেখাচ্ছি। তো এটা যখন লোড দেওয়া শুরু করলো, তোমরা ক্র্যাক গুলা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? ক্র্যাক গুলা কোথায় হয়েছে দেখতে পাচ্ছ? আমার কথা হেয়ার ক্র্যাক মতো, হেয়ার ক্র্যাকের মতো। সো আমরা কিন্তু ফ্লেক্সারালের ক্ষেত্রে পড়ে আসছিলাম যেরকম ক্র্যাকিং হয়। তার মানে দেখো ক্র্যাক গুলা এরকম ভার্টিক্যাল হচ্ছে, আগে যেটা হচ্ছিল ডায়াগোনাল টাইপের শুরুতেই, বাট এখন ওরকম ডায়াগোনাল হচ্ছে না। সো ফার্স্টে এই টাইপের ক্র্যাকিং হবে, দেন দেখো ধীরে ধীরে কি হয়। দেখো যে মাঝখানের যে ডিফর্মেশনটা আছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ডিফর্ম করছে, কিছুটা বেন্ডিংটা বোঝা যাচ্ছে।
এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রচুর ডিফরমেশন হয়েছে, তারপরে আসলে ফেলটা হয়েছে। সো এই ধরনের যদি ফেলিওর হয়, দেখো যে মাঝখানে একটা জায়গায় হচ্ছিল রডটা ছিঁড়ে গেছে আলটিমেটলি। সো তার মানে ফেলিওরটা আগের মতো সাডেন হয়নি, প্রচুর ক্র্যাক হয়েছে ফার্স্টে। ক্র্যাক হওয়ার পরে এনাফ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যেটা এখন ফেল করবে বা এটা ড্যামেজ হয়ে গেছে, তারপরে আসলে এটা একসময় যে ছিঁড়ে গেছে। সো এই ধরনের যে ফেলিওর গুলো, এটা আসলে এক্সপেক্টেড, আমরা এই ধরনের ফেলিওর গুলো এক্সপেক্ট করবো। তো এই ধরনের ফেলিওরটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লেক্সারাল ফেলিওর, আর এটাকে বলতেছি শেয়ার ফেলিওর। তো ফ্লেক্সারাল ফেলিওর কথা কি বলছে, যে ইনিশিয়েটেড বাই গ্র্যাজুয়াল ইল্ডিং অফ দ্য টেনশন স্টিল। তো দেখতেই পাচ্ছ যে এখানে আসলে প্রচুর ক্র্যাক হবে, ওপেন করবে ক্র্যাক গুলা, তারপরে একসময় যে ফেল করবে। তো তুমি বুঝতে পারবে যে তোমার একটা ফেলের দিকে যাচ্ছে। তো এটাকে আমরা ফ্লেক্সার প্লাস শেয়ার ক্র্যাক বলতেছি। ক্র্যাক টাইপটা একটু পরের স্লাইডে আসতেছে। তো এই স্লাইড থেকে তোমার মেইন যে ইনফরমেশনটা, মেসেজটা নিতে হবে, সেটা হলো যে শেয়ার ফেলিওরটা আমরা অ্যাভয়েড করব, আর সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে হচ্ছে হলো স্পেশাল কিছু শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এটা হচ্ছে সিম্পল মেসেজ এখান থেকে। আচ্ছা, এখন আমাদের এই যে ক্র্যাকিং এর ব্যাপারটা, ক্র্যাকিংটা আসলে আমরা কিভাবে বুঝবো যেটা আসলে কি শেয়ারে ফেল করতেছে নাকি ফ্লেক্সারে ফেল করতেছে, আমরা আসলে কিভাবে কিভাবে কি করতে পারি। তো আমরা যদি ওভারঅল চিন্তা করি, আমরা 3 ধরনের কি পাবো, ক্র্যাক পাবো। একটা হচ্ছে হলো ফ্লেক্সারাল ক্র্যাক, যেটা হবে অনেকটা ভার্টিক্যাল, সেই পোর্শনটাকে আমরা হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক বলতেছি। আর যেটা একটু আগে বলে আসলাম যে শেয়ার ক্র্যাকিং এর ক্ষেত্রে টেনশনের কারণে ফেল করে, তার মানে 45 ডিগ্রিতে মোটামুটি ফেলটা করে, এরকম ডায়াগোনাল হবে এবং অ্যাপ্রক্সিমেটলি এখানে 45 ডিগ্রি হবে। অ্যাপ্রক্সিমেটলি, সবসময় হবে তা না, অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করে। এটা হচ্ছিল ওয়েব অর শেয়ার ক্র্যাক বলতেছি আমরা, ওয়েব শেয়ার ক্র্যাক। অন্য আর এক টাইপের ফেলিওর হতে পারে, সেটা হচ্ছিল ইনিশিয়ালি ফ্লেক্সারালে সে গভর্ন করতেছিল, তার মানে ফ্লেক্সারাল ক্র্যাকিং হচ্ছিল, বাট পরে শেয়ারে ফেল করে গেছে। এই যে ফ্লেক্সারাল ক্র্যাক এবং শেয়ার ক্র্যাকের যে মিশ্রণটা আছে, এটাকে আমরা ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক বলি, যেটা এরকম একটু স্মুথ টাইপের হবে, এটাকে ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক। আর এগুলো মোটামুটি ফ্লেক্সারাল ক্র্যাক, বাট দেখতে পাচ্ছ যে এটা ধীরে ধীরে আসলে শেয়ারের দিকে যাচ্ছে, এখনো ফুললি ডেভেলপ করে নেই। এই যে ক্র্যাক গুলা, এটা আসলে কোথায় হবে ডিপেন্ড করতেছে যে আমার যে বিমটাকে আমি চিন্তা করতেছি তার আসলে কোথায় লোড আমি অ্যাপ্লাই করতেছি, সাপোর্ট কোথায়, এগুলোর উপর। তাহলে দেখো একটু ভালো করে, এটা একটা যদি আমরা নর্মাল কন্টিনিউয়াস বিমের একটা পার্ট চিন্তা করি, তো এটা হচ্ছিল তার সিম্পলি সাপোর্ট হিসাবে একদিকে আছে, আর এখানে হচ্ছিল কন্টিনিউয়াস সাপোর্ট। আমি এটার যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, সবাই আশা করি পারবো এটা। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছিল এরকম হবে, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে। তো দেখো যে মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা মেইনলি ফ্লেক্সারাল ক্র্যাক গুলো হচ্ছে, তার থেকে একটু দূরের দিকে গেলে ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক হচ্ছে, ঠিক আছে, ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক হচ্ছে। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, এই মাঝখানের দিকে দেখো শেয়ারের ভ্যালু 0, মোমেন্ট হচ্ছিল ম্যাক্সিমাম, যার কারণে ফ্লেক্সারটা গভর্ন করতেছে। আর যত আমি এইদিকে যাচ্ছি, মোমেন্টের ভ্যালু কমতেছে, শেয়ারের ভ্যালু বাড়তেছে। তো মাঝামাঝি এমন একটা জায়গা আছে যেখানে শেয়ারও আছে, মোটামুটি মোমেন্টও আছে। এই জায়গাটুকুর ভিতরে দেখা যাবে যে যেখানে 0 শেয়ার এবং ম্যাক্সিমাম মোমেন্ট, এই দুইটা জায়গার মধ্যে আসলে শেয়ার ক্র্যাক এবং ফ্লেক্সারাল ক্র্যাক, যেহেতু দুইটারই ভ্যালু মোটামুটি কম বেশি কিছু আছে, ফ্লেক্সারাল শেয়ারটা হয়। তার মানে এখানে ফ্লেক্সারাল ক্র্যাক এবং ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাক দুই টাইপের ক্র্যাকই হতে পারে। আর যেখানে হচ্ছিল মোমেন্টের ভ্যালু খুবই কমে যাচ্ছে, শেয়ারটা হচ্ছিল গভর্নিং, সেই সব জায়গায় হচ্ছিল শেয়ার ক্র্যাক গুলো হচ্ছে। সো এটা ওয়েব শেয়ার ক্র্যাক হচ্ছে শুধু ডায়াগোনাল টেনশনের কারণে। সো আবার এটা হচ্ছিল যেহেতু সিম্পলি সাপোর্টেড, বাট এইদিকে যদি চিন্তা করো, এইদিকে যেহেতু এটা কন্টিনিউয়াস সাপোর্ট, এখানে মোমেন্ট 0 হবে না, এখানে আবার মোমেন্ট ম্যাক্সিমামের মতো আসবে, শেয়ারও আছে মোমেন্টও আছে, তার মানে এখানে কিছুটা ফ্লেক্সারাল অ্যান্ড শেয়ার কম্বিনেশনে থাকবে, শেয়ারও হচ্ছে ফ্লেক্সারও হচ্ছে। তো দুই টাইপেরই থাকবে। এটা ডিপেন্ড করতেছে যে তুমি কি টাইপের লোড দিচ্ছ, তারপরে কি রকম সাপোর্ট কন্ডিশন তার উপরে। তো যেটা আমরা এখানে মেইনলি চিন্তা করতে হবে যে আমাদের আসলে
ক্র্যাক টাইপটা দেখে বুঝতে হবে যে আমাদের কি টাইপের ফেলিওর হচ্ছে। আমাদের সবসময় এনশিওর করতে হবে আমরা যাতে ফ্লেক্সারাল ফেলিওর পাই, শেয়ার ফেলিওরটা। তো পিওর ফ্লেক্সারাল তো আর পাবো না, আমরা হচ্ছে ফোকাস করবো ফ্লেক্সার এবং শেয়ারের মিশ্রণে যে ফেলিওর, এটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিসের সময় ব্যবহার করবো, যেমন ফ্লেক্সারাল শেয়ার ক্র্যাকিং ধরে দেন হচ্ছিল ডিসকাস করবো। এখন আমাদের যখন ডিজাইনে আসে, আমাদেরকে শেয়ার কতটুকু কে নিতে পারবে, কনক্রিট কতটুকু শেয়ার নিতে পারবে, বা আমি যদি স্টিল প্রোভাইড করি সেটা কতটুকু শেয়ার নিতে পারবে, এই জিনিসটা আসলে জানা প্রয়োজন। সেটা জানার জন্য আমরা প্রথমে ইকুয়েশনে না যে আমরা দেখি যে ফ্লেক্সারাল এবং শেয়ার ক্র্যাক যদি আমি একটা চিন্তা করি, এখানে আসলে শেয়ার ফোর্স কে কে নিবে, কোন কোন কম্পোনেন্ট আছে সেটা। আমরা ধরো এরকম ক্র্যাকের এখানে ভেঙে ফেললাম, এরকম একটা ক্র্যাক চিন্তা করলাম, এই ক্র্যাকে কি কি আসবে। এই ক্র্যাকের এখানে দেখো যে এটা যেটা বেন্ডিং এও থাকবে অ্যাট দ্য সেম টাইম, শুধু তো শেয়ার একসাথে কাজ করে না, বেন্ডিং ও কাজ করে। বেন্ডিং এর কারণে আমরা জানি যে উপরের দিকে হচ্ছে হলো কম্প্রেশন আসে, আর নিচের দিকে হচ্ছে হলো যে রিইনফোর্সমেন্ট থাকে সেটা টেনশন নেয়। তো এখানে যখন কম্প্রেশন অবস্থায় থাকবে কনক্রিটটা, আমরা মোটামুটি সবাই শেয়ার স্ট্রেংথ সম্পর্কে আইডিয়া আছে, যে দুইটা জিনিস আমি যদি একটা আরেকটার উপর দিয়ে নিয়ে যেতে চাই, এটাকে জেনারেলি ফ্রিকশন বলি আমরা। বাট এটা যদি একটা নর্মাল ম্যাটেরিয়াল থাকে যেটার মধ্যে কোনো স্লিপের কোনো জোন নাই, জাস্ট একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল, তখন দেখা যায় আমি যদি এটাকে টান দিই, প্রতিটা জায়গায় আসলে এক ধরনের শেয়ার স্ট্রেস ডেভেলপ করে, এটাকে তোমরা 2-1 সলিড মেকানিক্স এগুলোতে পড়ে আসছো। তো যখন নর্মাল ফোর্স এটার উপরে আমি প্রোভাইড করি, তাহলে শেয়ার ক্যাপাসিটিটা সে আরো বেশি দেখে। এখানে যেহেতু কম্প্রেশন থাকে একটা, এই কনক্রিটের যে অংশটা আছে, এই কনক্রিটের অংশটা একটা শেয়ার স্ট্রেস দেখাবে, ঠিক আছে? তার মানে এইটা একটা কম্পোনেন্ট, যে এই পোর্শনটা একটা শেয়ার স্ট্রেস প্রোভাইড করবে যখন আমার এই বিমটা লোডেড অবস্থায় থাকবে। আর কি কি হতে পারে, এখানে যে রিইনফোর্সমেন্টটা আছে, এই রিইনফোর্সমেন্টটা একটা শেয়ার ফোর্স প্রোভাইড করবে। তার মানে এটা হচ্ছিল, ধরো আমি যদি রিইনফোর্সমেন্টটাকে এইভাবে চিন্তা করি, আমি যদি এটাকে একদিক থেকে লোড অ্যাপ্লাই করি, এটা বাঁকার হওয়ার সম্ভাবনাটা হচ্ছিল এরকম ভাবে, তার মানে এরকম ভাবে বেঁকে যাবে, তার মানে এটা কিছুটা লোড রেজিস্ট করতে পারবে, যেটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছিল ডাওয়েল অ্যাকশন। আর কি কি হতে পারে, যেহেতু এখানে কনক্রিট ফেল করতেছে, দ্যাটস মিন এগ্রিগেট আছে ভিতরে, এক ধরনের ইন্টারলকিং কাজ করবে, এগ্রিগেটের ইন্টারলকিং। সো তোমরা হয়তোবা ইন্টারলকিং এগুলা বিভিন্ন সময় পড়ছো কনক্রিটের ক্ষেত্রে। সো কনক্রিটের ম্যাটেরিয়াল গুলো যখন এরকম ভাবে একটার উপর দিয়ে আরেকটা থাকবে, এগ্রিগেট গুলো ভিতরে ফিলার ম্যাটেরিয়াল থাকবে। সো আমি যদি একটা জায়গাকে এরকম সরাইতে চাই শেয়ারে, তাহলে দেখা যাবে যে একটা কনক্রিটের এগ্রিগেট আরেকটার ভিতরে আসলে ঢুকে থাকে। সো এখানে এক ধরনের ফ্রিকশনের মতো কাজ করবে, যেটাকে বলা হচ্ছিল এগ্রিগেটেড ইন্টারলকিং। এই যে যাবতীয় কথাগুলো বললাম, এই সবগুলাই আসলে এখানে কিছুটা করে শেয়ার রেজিস্ট করতে আমাকে সাহায্য করবে। এখন আমরা যদি এরকম একটা বিমের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখি যে শেয়ার ফোর্সটা কিরকম হয়, এটা আসলে ডিপেন্ড করে আমি কতটুকু রিইনফোর্সমেন্ট দিচ্ছি, ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট তার উপর। তো এটা একটা প্যারামিটার যেটাকে হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের সাথে সাথে ভ্যারি করতেছে, আর এদিকে হচ্ছিল কনক্রিটের এখানে শেয়ার স্ট্রেস কতটুকু আসতেছে সেটার একটা এক্সপেরিমেন্টাল ডেটা। তাহলে এই যে ডট ডট লাইনগুলো দেখতেছো, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা, যে শেয়ার স্ট্রেস কতটুকু কাজ করে একটা বিমের উপরে। এটা দেখা যাচ্ছে যে আমি যদি আমার ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের পরিমাণ বাড়ায় দিই, রো তোমরা সবাই জানো, রো ইকুয়াল টু হচ্ছে হলো এএস বাই বিডি। তো রো যদি আমি বাড়ায় দিই, এই ভ্যালুগুলো বাড়তেছে ধীরে ধীরে, ট্রেন্ডটা অনেকটা এরকম। তো এখান থেকে শেয়ার স্ট্রেসের একটা হচ্ছে হলো তোমার ইকুয়েশন তারা প্রোভাইড করছে, এম্পিরিক্যাল ইকুয়েশন। কিন্তু এসিআই কোড আমাদেরকে বলতেছে যে আমরা এরকম ভ্যারি না করায় আমরা একটা কনস্ট্যান্ট শেয়ার ক্যাপাসিটি করব কনক্রিটের ক্ষেত্রে। সেটা কি, যে শেয়ার স্ট্রেস হবে 2 ভিসিআর অথবা ডিভাইডেড বাই √/fc ইকুয়াল টু হচ্ছে 2। এইরকম একটা ইকুয়েশন আমাদেরকে এসিআই কোড বলে,
অ্যাডপ্ট করার জন্য। এগুলো হচ্ছিল সবগুলোর লোয়ার বাউন্ড। দেখো যে এর চেয়ে নিচে জাস্ট 2 থেকে 3টা ডেটা আছে, এর চেয়ে বেশি ডেটা আর এর নিচে নাই। এই ভ্যালুটা আমাদেরকে সাজেস্ট করে এসিআই কোড। তো তোমাদের পরীক্ষার জন্য বা এগুলোর জন্য এই গ্রাফ দরকার নাই, জাস্ট খালি এটার বেসিসটা তোমরা জেনে রাখলা। আমাদের যেটা করতে হবে যে এসিআই কোড যেটা আমাকে ফলো করতে বলে আমরা সেটাই ফলো করব। তাহলে আমাদের ক্ষেত্রে যদি কোনো একটা জায়গায় শেয়ার রিইনফোর্সমেন্ট না থাকে, শুধুমাত্র কনক্রিট কতটুকু শেয়ার নিবে সেটা বের করবো কিভাবে, যে ভিসি ইকুয়াল টু হচ্ছে হলো 2√fc প্রাইম ইন্টু বিডব্লিউটি। ভি হচ্ছে হলো আমাদের ওয়েভের যে উইডথ আছে, তার মানে বিমের উইডথ, তার হচ্ছে এদিকে ডি হচ্ছে তার ইফেক্টিভ ডেপথ। তো এটা হচ্ছে আমাদের জন্য ফর্মুলা, যে জায়গায় যদি আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট না দেই, শুধু কনক্রিট থাকে, সেটার মধ্যে ইন্টারলকিং থাকবে, ডাওয়েল অ্যাকশন থাকবে, সব মিলায় যে স্ট্রেংথ পাবো সেটার ফর্মুলা হচ্ছিল 2√fc প্রাইম ইন্টু বিডি। তো আমরা যেহেতু এখন ইউএসডি মেথড করতেছি, আমরা জানি যে আমাদের স্ট্রেংথটাকে রিডিউস করে নিতে হয় একটা 5 ফ্যাক্টর দিয়ে। তো ডিজাইন এটা হচ্ছে নমিনাল শেয়ার স্ট্রেংথ ভ্যালু, আর ডিজাইন শেয়ার স্ট্রেংথ যেটাকে আমরা বলবো সেটা 5 ইন্টু ভিসি। তো এটাকে আমরা জাস্ট মডিফাই করে লিখলে 25√fc প্রাইম বিডব্লিউবি। আর শেয়ারের ক্ষেত্রে 5 হচ্ছে হলো 0.75। আমরা ফ্লেক্সারের ক্ষেত্রে 5 কত ইউজ করছি বলতো, অলরেডি পড়ে আসার কথা এটা। ফ্লেক্সারের 5 কত ধরছো তোমরা ফ্লেক্সারাল ডিজাইনে? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, 5 কত ধরছো ফ্লেক্সারে? তোমাকে ফ্লেক্সারাল ডিজাইন পড়ো নাই? করেছি স্যার, মনে নেই। তার মানে প্র্যাকটিস করো নাই, খারাপ। 0.9, তাই না? আমরা জেনারেলি এই জিনিসগুলো পড়ে আসছি ফ্লেক্সারাল ডিজাইনের ক্ষেত্রে ইউএসডি মেথডে। সো ফ্লেক্সারের ক্ষেত্রে 0.9 ইউজ করে, বাট শেয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে 0.75 ইউজ করি। তো এটাই হচ্ছে আমাদের কনক্রিটের ক্যাপাসিটি। সো এই স্লাইড থেকে আমি যত কিছু আলোচনা করি না কেন, তোমার মেইন আইডিয়া যেটা সেটা হলো যে একটা কনক্রিট কতটুকু শেয়ার নিতে পারবে, দ্যাটস অল। এটাই হচ্ছে তোমার জন্য মেইনলি জানার বিষয়। তো এখন আমাদের তো আসলে শুধু কনক্রিট থাকবে না, আমরা যেটা একটু আগে আলোচনা করে আসলাম যে আমাদেরকে শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে, এরকম স্টিরাপ দিতে হবে একটা নির্দিষ্ট স্পেসিং এ। নির্দিষ্ট স্পেসিং এ যখন দিব, এইখানে আসলে শেয়ার নেবে দুইটা পার্ট, একটা হচ্ছে কনক্রিট, এইটা শেয়ার নিবে, আর একটা হচ্ছে স্টিরাপ। সো কনক্রিট এবং স্টিরাপ এই দুইটা পোর্শনই হচ্ছিল আমার শেয়ারটাকে নিবে। তো কনক্রিটের ভিতরে আবার অনেক কিছু আছে যেটা আমরা অলরেডি আলোচনা করে আসলাম, যে এইখানের যে ইনটেক কনক্রিটটা আছে সেটা কিছুটা শেয়ার নিবে, এখানে ডাওয়েল অ্যাকশন আসবে কিছুটা, এখানে যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট থাকবে, বা এখানে যে এগ্রিগেট গুলা থাকবে, এই এগ্রিগেট গুলার জন্য কিছুটা ইন্টারলকিং থাকবে। এগুলো অনেকগুলা কম্পোনেন্ট আছে, বাট এই কম্পোনেন্ট গুলাকে আমরা এক নামে বলে আসছি যে 5 ইকুয়াল টু হচ্ছে 2√fc প্রাইম বিডব্লিউ ইন্টু টি। এটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ কনক্রিট, যেটা আমরা আগের স্লাইডে বলে আসলাম। সো এরকম কনক্রিট এবং শেয়ার ফোর্স সহ যদি একটা বিম আমি নেই, সেটার টোটাল যে ক্যাপাসিটিটা সেটা হবে হচ্ছে 5vc প্লাস একটা ইকুয়েশন দেওয়া আছে। এই দুইটা ইকুয়েশন কি, এটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ কনক্রিটের কন্ট্রিবিউশন এটা, আর এটা হচ্ছে স্টিরাপের কন্ট্রিবিউশন। সিম্পল, যে টোটাল যতটুকু ফোর্স আসবে এটার কিছুটা কনক্রিট নেবে, কিছুটা স্টিরাপ নেবে। স্টিরাপের কন্ট্রিবিউশনটা কিভাবে চিন্তা করব, তো ধরে নাও যে আমার এটার ডেপথ হচ্ছে ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, ইফেক্টিভ ডেপথ। তাহলে এই ইফেক্টিভ ডেপথ যেটা আছে, আমরা ধরে নেই যে এখানে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে একটা হচ্ছে তোমার
ক্র্যাক হচ্ছে, বাট আমি আগেই বলছি যে ক্র্যাকটা 45 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি, বাট এটা কিন্তু এই যে দেখো 45 এর চেয়ে বেশি কম হতে পারে, কারণ এটা যদি এই পর্যন্ত ক্র্যাক করতো তাহলে হয়তো বা 45 হতো, আদারওয়াইজ হবে না। বাট আমরা ধরে নিই আমাদের সুবিধার জন্য যে 45 ডিগ্রি। তো এটা যদি ডি হয় তাহলে বুঝতে পারতেছো যে এই জায়গাটাও ডি হবে, যেহেতু এটা 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল ধরতেছি। তো এটা হচ্ছিল ডি। তো ক্র্যাক হচ্ছিল ডি ডিস্টেন্সের মধ্যে, তাহলে ডি ডিস্টেন্সের মধ্যে দেখো কতগুলা স্টিরাপ থাকবে। সো এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, ডি ডিভাইডেড এস, এতগুলা স্টিরাপ থাকবে। প্রতিটা স্টিরাপ কতটুকু করে টেনশন ফোর্স নিচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রতিটা স্টিরাপ টেনশন ফোর্স নিতে পারবে কত, তার যে স্টিলের এরিয়া এএস ইনটু হচ্ছিল এফ ওয়াই। এটা খুব সিম্পল জিনিস, একটা বার যদি চিন্তা করি তার এরিয়া হচ্ছিল এএস, এফ ওয়াই হচ্ছিল তার শেয়ার টেনসাইল স্ট্রেংথ। তার মানে এই পরিমাণ শেয়ার আসলে সে টেনশন নিতে পারবে, তার মানে পুরো অংশটা এই পরিমাণ টেনশন নেবে। তো এই টেনশনটাই তো আসলে আমার জন্য শেয়ার ফোর্স ভার্টিক্যাল ডিরেকশনে যখন দিচ্ছে, এটাই আসলে এখানে লেখা আছে, দেখো এভি এফ ওয়াই টি বাই এস। আর এখানে ফাই দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, যেহেতু আমরা এটা কন্ট্রিবিউশনটাকে রিডিউস করে নিই ফাই দিয়ে। যাই হোক, আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা হচ্ছে স্টিরাপের কন্ট্রিবিউশনের ইকুয়েশন। তাহলে আমাদের টোটাল শেয়ার ক্যাপাসিটি হবে কনক্রিট কন্ট্রিবিউশন প্লাস হচ্ছে স্টিরাপের কন্ট্রিবিউশন। স্টিরাপের কন্ট্রিবিউশন যখন জানি, আমাদের এখানে মেইনলি যেটা বের করতে হয় সেটা হচ্ছে স্পেসিংটা আমি কত দিব। সে আমি বলে দিলাম যে এটা নাম্বার 3 বার, এটা আমাকে চুজ করতে হবে নাম্বার 3 বার, তাহলে স্পেসিং কত দিব এটাই আমার অ্যাকচুয়ালি বের করা লাগবে। এই ইকুয়েশনটাকে যদি তুমি এসটা বের করতে চাও আর সবকিছু তোমার জানা থাকবে, তাহলে তুমি সিম্পলিফাই করলে এরকম একটা ইকুয়েশন পাবে। এখন এখানে একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হলো এই যে শেয়ার রিইনফোর্সমেন্টের এরিয়া, এটা আসলে কতটুকু এরিয়া সেটা বুঝতে হবে। তো এখানে যখন এটা তো জাস্ট 2 ডাইমেনশনালি আমরা ড্র করলাম, তো এখানে যখন এটা 3 ডাইমেনশনালি চিন্তা করবো তুমি, একটা শেয়ার রিইনফোর্সমেন্ট শেয়ারে কাটা যাওয়ার অর্থ হচ্ছিল দুইটা লেগ কাটা পড়বে, কারণ এখানে আর একটা পা থাকবে তার। প্রতিটা রিইনফোর্সমেন্ট হচ্ছিল রেক্টেঙ্গুলার শেপের, যখন এখানে কাটা পড়বে দুইটা করে তার পা কাটা পড়বে, তাই তো। আমি যদি এই জিনিসটাকে এখানে বলি, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল স্টিরাপ, এই প্রতিটাকে আমরা একটা করে লেগ করি। যখন শেয়ারে কাটা পড়বে তখন এখানে দুইটা অংশই কাটা পড়বে, প্রতিটা রিইনফোর্সমেন্টের জন্য তার এরিয়া হবে হচ্ছিল টোটাল লেগ এরিয়া। তার মানে এই এরিয়াটুকু প্লাস হচ্ছিল এই এরিয়াটুকু, দুইটা এরিয়া মিলে হচ্ছিল টোটাল শেয়ার এরিয়া, যেটা একটা স্টিরাপ দিবে। তাহলে আমরা যদি নাম্বার 3 যেটা চিন্তা করছিলাম, নাম্বার 3 বার, তাহলে আমি যদি বলি যে এখানে শেয়ার রিইনফোর্সমেন্টের এরিয়া কত, একটা স্টিরাপের ক্ষেত্রে হবে 2 ইন্টু 0.11 ইঞ্চি স্কয়ার, মানে 0.22 ইঞ্চি স্কয়ার। মানে একটা রিইনফোর্সমেন্টেরই দুইটা জায়গায় কাটা পড়তেছে। সো আমরা এরিয়াটাকে সবসময় 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন ব্যবহার করতে হবে, যদি এরকম ডাবল লেগ স্টিরাপ থাকে। তো এই হচ্ছে আমাদের স্পেসিং কিভাবে বের করতে হয় সেটার নিয়মকানুন। আচ্ছা, এই পর্যন্ত আমি যা যা বলছি, কোথাও যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। কনফিউশন আপাতত মনে হচ্ছে নাই। এখন আমরা হচ্ছে আরেকটু ডেপথে ঢুকি, সেটা হচ্ছে আমাদেরকে তো ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হলে আমরা জানি যে ধরো আমি তোমাদের জানা এক্সাম্পলটাই দিই, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি যদি একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য করো, তাহলে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট যেটা সেটার জন্য আসলে ডিজাইন করি, তার মানে এটাকে আমরা বলি হচ্ছিল ডিজাইন মোমেন্ট। এটাকে ডিজাইন মুভমেন্ট বলে। এখন শেয়ার ডিজাইন যখন করব, শেয়ারের জন্য তো একই জিনিস লাগবে, যে শেয়ার আমি কোনটার জন্য ডিজাইন করবো। ধরো আমি ওই একটা জিনিসেরই যদি বিমটাকে চিন্তা করি, যে তার এরকম হচ্ছে হলো বেন্ডিং মোমেন্ট সরি শেয়ার ফোর্স ডায়াগ্রাম জানি, তাহলে কোথায় অ্যাকচুয়ালি কোন শেয়ারের জন্য ডিজাইন করবো। তো স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসার কথা যে আমরা ম্যাক্সিমাম শেয়ারের জন্য ডিজাইন করব।
খুবই স্বাভাবিক, এটা চিন্তা করা অস্বাভাবিক না। কিন্তু দেখা যায় যে যখন তোমার যে কোনো একটা বিম বা কলাম ফেল করার সময়, আমি যদি এখানে একটা বিম কলামের জয়েন্ট ড্র করার চেষ্টা করি, দেখা যায় যে যখন শেয়ারে ফেল করে, শেয়ারের ক্র্যাকিং গুলা বা ড্যামেজ গুলা এক্স্যাক্টলি এই জায়গাটাতে হয় না, এই জায়গাটাতে শেয়ারের জন্য ক্র্যাক হয় না। দেখা যায় যে এটার তোমার যে সাপোর্ট আছে, সাপোর্ট থেকে একটু দূরে যে আসলে ফেলটা করে। তো এসিআই গাইডলাইন আমাদেরকে যে ইনফরমেশনটা বলে যে আমরা আসলে সবসময় বিমের যে ডেপথ আছে, ইফেক্টিভ ডেপথ ডি, সেই ইফেক্টিভ ডেপথ ডি ডিস্টেন্সে যে আমাদের ফেলিওরটা হইতে পারে। যার কারণে আমি যখন ডিজাইন করব, এক্স্যাক্টলি ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আমি ডি ডিস্টেন্স দূরে যে তার হচ্ছে হলো যে শেয়ার হবে তার জন্য ডিজাইন করব। তার মানে এটা হবে ডিজাইন শেয়ার, বাট এটা কিন্তু ছিল ম্যাক্সিমাম শেয়ার। তো আমাদেরকে যখন ডিজাইন করতে হবে স্টিরাপের স্পেসিং, আমরা আসলে ডিজাইন শেয়ারটা দিয়ে আসলে ডিজাইন করব। প্রশ্ন আসতে পারে যে স্যার ম্যাক্সিমাম শেয়ার দিয়ে ডিজাইন করলে তো আমি আসলে সেফ থাকতাম, আমি কেন ডিজাইন শেয়ার এটাকে দিচ্ছি? এটা জাস্ট কোড প্রভিশন। তুমি যদি ম্যাক্সিমাম শেয়ার দিয়ে করো তুমি সেফ থাকবা, ঠিক। কিন্তু দেখা যাবে যে আমরা যদি ম্যাক্সিমাম শেয়ারের জন্য করি, যে পরিমাণ স্পেসিং লাগবে, আমি যদি ডিজাইন শেয়ার একটু কম যেহেতু আছে এখানে, তো এটা একটু স্পেসিংটা বেশি আসবে, তার মানে রিইনফোর্সমেন্ট আমার কম লাগবে, আমি ইকোনমিক্যাল ডিজাইন করতে পারবো। তো এখানে আসলে যেহেতু আমার ম্যাক্সিমাম শেয়ারে সে কখনোই ফেল করে না, এত পরিমাণ ক্যাপাসিটিতে সে যায় না, সে কারণে জাস্ট ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কিছুটা কমায় নিয়ে আসা যাচ্ছে। তো এই জিনিসটা সবার হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা ডিজাইন শেয়ারটা ডি ডিস্টেন্স দূরে জেনারেলি নিয়ে থাকি, কিন্তু এটার কিছু শর্ত আছে, সব সময় না, কিছু ক্রিটিক্যাল কেস আমাদের দেখতে হবে। যেমন ইনসাপোর্টেড বিম, এটার ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সেকশন বলতে আমি বুঝাচ্ছি যেখানে আমরা ডিজাইন শেয়ারটা নিব, যেটাকে আমি একটু আগে বলে আসলাম ডি ডিস্টেন্সে নিব। সো ডিজাইন শেয়ারটা নিব আমরা ক্রিটিক্যাল সেকশনে। একটা ইনসাপোর্টেড বিমের ক্ষেত্রে, যে এটা একটা বিম কলাম, তার বিম এরকম আছে, এখানে হচ্ছে তার সাপোর্টটা আমরা অনেক সময় দেখবো যে বেয়ারিং সাপোর্ট থাকে, স্পেশালি ব্রিজ যেগুলো আছে, ব্রিজ গুলাতে দেখবো যে এরকম বেয়ারিং সাপোর্ট থাকে। ওই সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স, ঠিক আছে, তো সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স ধরে আমাদেরকে বলতেছে যে ডিজাইন শেয়ারটা নিতে হবে। বা একটা বিম সাপোর্টেড কলাম যদি থাকে, যেটা আমাদের নর্মাল বিল্ডিং এ দেখা যায়, তো কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স ধরে নিতে হবে। এটা হচ্ছে ভি ইউ দিয়ে বোঝাচ্ছে হলো ডিজাইন শেয়ার। আবার যদি কনসেন্ট্রেটেড লোড থাকে উইদিন ডি অফ দ্য ফেস অফ দ্য সাপোর্ট, তখন কি হবে? তার মানে এটা একটা বিম কলাম জয়েন্ট, কিন্তু আর ডি ডিস্টেন্স হচ্ছিল এখানে, কিন্তু এর ভিতরে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, তখন বলতেছে যে না, তখন আমি ডি ডিস্টেন্স আর নিব না, আমি এই যে কনসেন্ট্রেটেড যে জায়গাটা আছে এই জায়গার ভিতরে নিতে হবে, তার মানে আলটিমেটলি ফেসেই আমি নিব। সো এটা হবে ক্রিটিক্যাল সেকশন। আবার এখানে দেখো যে বলা আছে যে মেম্বার লোডেড নিয়ার দ্য বটম। তো আমরা জেনারেলি বিম গুলা দেখি যে উপরে লোড অ্যাপ্লাই করি, বাট অনেক সময় দেখা যায় যে ইনভার্টেড বিম থাকে, তার মানে এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে ফ্লেঞ্জ। তো চেহারা দেখতে এরকম হবে এবং লোডটা দেখা গেল যে এইখানে আসতেছে। তো যদি এরকম থাকে যে মেম্বার লোডেড নিয়ার দ্য বটম, সেই ক্ষেত্রে বলতেছে যে সাপোর্টেড এখানে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন দিতে হবে, তো এখানে ভিউটা দেব। আবার বলতেছে যে বিম সাপোর্টেড বাই গার্ডার অফ সিমিলার ডেপথ। আমরা জেনারেলি বিম কলাম যদি লেআউট চিন্তা করি, আমরা জেনারেলি এরকম চিন্তা করি যে এটা হলো কলাম, এখানে হচ্ছে বিম থাকবে, এটা হলো আমাদের জেনারেল চিন্তা ভাবনা। বাট অনেক সময় দেখা যায় বিমের উপরে বিম রেস্ট করতেছে, একটা বিমের উপরে একটা বিম রেস্ট করতেছে, কোনো কলাম নাই। সেই সব ক্ষেত্রে যেটা করতে হবে, যদি সিমিলার ডেপথের থাকে, যে এই বিম এবং এই বিম এটা সিমিলার ডেপথের থাকে, তখন বলতেছে যে
এই জোনে নিতে হবে। তার মানে একদম যেটা সেকশনের যেটা ফেস আর কি, মানে জয়েন্টের যে ফেস আছে সেটা আমার জন্য ক্রিটিক্যাল সেকশন। আবার আরেকটা কেস বলতেছে যে বিম সাপোর্টেড বাই মনোলিথিক ভার্টিক্যাল এলিমেন্ট। ধরে নাও যে একটা ওয়াটার রিজার্ভার চিন্তা করে নাও, একটা ওয়াটার রিজার্ভার যেটা হলো নিচে কোনো কিছুর উপরে রেস্ট করা আছে। এইখানে যখন লোড অ্যাপ্লাই করতেছো, এটা আসলে হচ্ছে যে বিম সাপোর্টেড বাই মনোলিথিক ভার্টিক্যাল এলিমেন্ট। উপরে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের ওয়াল আছে, এদিকেও রিইনফোর্সড কনক্রিট ওয়াল আছে। এই সব ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের ফেস যেটা ফেসেই হচ্ছে না আমাদের ক্রিটিক্যাল সেকশনটা নিতে হবে। তো এটা হচ্ছে এসিআইআর গাইডলাইন যে কিভাবে নিতে হবে। তো আমাদের একাডেমিক পারপাসে আমরা আসলে এত ভ্যারিয়েশনটা আসলে নিয়ে কাজ করতে পারবো না। আমাদের হয়তোবা দেখা যাবে মোস্ট অফ দ্য কেসে আমরা বিম সাপোর্টেড বাই কলাম এই টপিকসটা নিয়ে কাজ করব এখন আমরা যখন অ্যানালাইসিস বা ডিজাইন করব একাডেমিক পারপাসে। বাট প্র্যাকটিক্যাল পারপাসে তোমরা এই সবগুলাই হয়তোবা কখনো না কখনো তোমাদের চোখে পড়বে। তো আমাদের ক্ষেত্রে যেটা করতে হবে মোস্ট অফ দ্য টাইম যে ডি ডিস্টেন্স দূরে, যে পয়েন্টে যেই সাপোর্ট দিয়ে আমরা কাজ করতেছি বা যে কলাম থেকে কাজ করতেছি তা থেকে ডি ডিস্টেন্স দূরে যে আমরা হচ্ছে না আমাদের ডিজাইন শেয়ারটা নিয়ে আসবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রিটিক্যাল জিনিসগুলো, যে একটা শেয়ার ডিজাইনের জন্য কি কি লাগে। তো তোমরা কি এই পর্যন্ত সবকিছু বুঝছো আমি যা যা বললাম? জি স্যার। আচ্ছা, আমি এই সেকশনে এই পর্যন্তই দেখাইছি। সো তোমাদেরকে আপাতত এই পর্যন্তই দেখাই, একসাথে থাকি আমরা। সো আজকের ক্লাস আমি আর বড় করতে চাচ্ছি না, মোটামুটি আর 5 মিনিট আছে বা 5 মিনিট, নো প্রবলেম। তোমরা সবাই কি অ্যাটেন্ডেন্স দিছো? আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।